ফটোগ্রাফিকে আসলে প্রফেশন হিসেবে নেওয়াটা ছিল অনেক চ্যালেঞ্জিং। আমাদের নতুন প্রজন্ম যেহেতু তরুণ প্রজন্ম মধ্যে ফটোগ্রাফিতে আসতে পারে, তো তাদের বিশেষ কি বার্তা থাকবে আপনার? যে নতুন প্রজন্ম যেখান থেকে শুরু করেছে, আমরা আসলে এর অনেক পেছন থেকে শুরু করেছি। অনেক পেছন থেকে আমাদের জায়গাটা অনেক চ্যালেঞ্জিং ছিল। নতুন প্রজন্ম তারা প্রচুর পরিমাণে টুলস পাচ্ছে, ইকুইপমেন্ট পাচ্ছে। তো নতুন প্রজন্মদের কাছে সম্ভাবনা অনেক বেশি এবং তারা খুব ভালো করছে। অনেকে অনেক ক্রিয়েটিভ কাজ করছে, যেটা ধরেন আমাদের ইন্টারন্যাশনালি তারা কম্পিট করার সুযোগ পাচ্ছে। এবং তার একটা ছবি, আমরা যেমন একটা ছবি তুলে সেটা ইন্টারন্যাশনালি সেটাকে পাবলিশ করতে বা দেখাতে আমাদের অনেক বেগ পেতে হতো। বাট এখনকার প্রজন্ম, এখনকার টেকনোলজি খুব সহজেই একটা ছবি তুলে এই মুহূর্তে এইখানে তুলে এখনই সে ওয়ার্ল্ডকে দেখাতে পারে। তো যে কারণে তাদের কাজগুলো আরও দ্রুত পাবলিশড হচ্ছে এবং মানুষের কাছে চলে যাচ্ছে, অনেক মানুষের কাছে চলে যাচ্ছে। তারা ভালো করছে। আমি মনে করি যে তারা আরও ভালো করবে। আচ্ছা, যখন আপনারা শুরু করেন এই ফটোগ্রাফিটা, তখন তো এইভাবে ছড়িয়ে যাওয়া বা সোশ্যাল মিডিয়ার এত ব্যাপক আলোচনাও ছিল না। তখন আপনারা আসলে কিভাবে এগুলোকে মানে মানুষের কাছে প্রচারণা বা মানুষ কিভাবে ফটোগ্রাফিটা আসলে ছবিগুলো মানুষ দেখতে পেতো বা কীভাবে? ঠিক কথা বলেছেন, কারণ ফটোগ্রাফিকে আসলে প্রফেশন হিসেবে নেওয়াটা ছিল অনেক চ্যালেঞ্জিং। ফটোগ্রাফি আমরা যখন শুরু করেছি তখন হয় নিউজ পেপারে কাজ করতে হবে আপনাকে, আদারওয়াইজ কোনো স্টুডিও দিয়ে, পাড়ার কোনো দোকান বা বড় কোনো স্টুডিও দিয়ে আপনাকে ফটোগ্রাফি করতে হবে। এর মাঝামাঝিতে কিন্তু আর কোনো প্রফেশন আপনার ছিল না। যে কারণে আসলে ফটোগ্রাফিটাকে প্রফেশন হিসেবে নেওয়ার ক্ষেত্রে অনেক ভালো ফটোগ্রাফার তখন ছিলেন, কিন্তু তারা আসলে প্রফেশন হিসেবে নিতে পারে নাই। কারণ নিতে গেলে পরে হয় তাকে নিউজ পেপারে কাজ করতে হবে। এখন নিউজ পেপারে কাজ করতে গেলে পরে কিন্তু অনেক বাধা, অনেক ধরনের অবস্ট্রাগল থাকে। বাট এখন ফটোগ্রাফি কিন্তু কেউ মানে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ না করেও কিন্তু সে অনেক প্রফেশন হিসেবে নিতে পারে। অনেক এগিয়ে যাচ্ছে এবং হ্যাঁ, অনেকে এগিয়ে যাচ্ছে, অনেক ভালো করছে। অনেকে দেখেন এখন অনেকগুলো ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। একটা সময় কিন্তু বিয়ের ছবি তুলতে হবে, ব্রাইডাল ফটোগ্রাফি বা ওয়েডিং ফটোগ্রাফি বলে আসলে ওই কিছু ছিল না। ছিল হচ্ছে এই হরতাল, এই দুর্ঘটনা, এই আপনার একটা অনুষ্ঠান হচ্ছে বা সেলিব্রিটিদের ক্ষেত্রে সে সিনেমা করেছে বা সে একটা বিজ্ঞাপন করেছে, তার একটা ইন্টারভিউ, তার একটা পোর্টফোলিও, এই জিনিসগুলো ছিল তখন। বাট এখন কিন্তু ধরেন অনেক শাখায় কাজ করার স্কোপ আছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, যেটা হচ্ছে যে ফটোগ্রাফি যখন করতে গিয়ে আপনারা তো এখন একজন মানে নতুন বা যারা মডেলিং করে তাদেরকে আপনারা আসলে সবার কাছে পরিচয় করে দেন। অনেকে দেখা যাচ্ছে আপনার ফটোগ্রাফির কারণে সে জনপ্রিয় হয়ে উঠছে। হ্যাঁ, এটা খুব মজার একটা বিষয়। আমরা যখন ফটোগ্রাফি শুরু করি তখন কিন্তু আপনার এই পোর্টফোলিও তৈরি করা একটা বড় একটা বিষয় ছিল। যে একটা মডেল সে যখন ইন্ডাস্ট্রিতে আসবে তখন সে তার একটা পোর্টফোলিও তৈরি করতো, নানান গেটআপে নানানভাবে একটা পোর্টফোলিও তৈরি করতো। সেই পোর্টফোলিওগুলো সে বিভিন্ন বিজ্ঞাপনী এজেন্সিগুলো আছে সেখানে দিত, তারপরে হচ্ছে বিভিন্ন ডিরেক্টরদের দিত, ফিল্ম ডিরেক্টরদের দিত, নাটকের ডিরেক্টরদের দিত। তারপরে তারা এই পোর্টফোলিও থেকে বিভিন্ন আর্টিস্টদেরকে তারা কল করে অডিশন নিয়ে দেন হলো তারা মূল কাস্টিংগুলো করতো। এই জিনিসটা পোর্টফোলিও তৈরিটা এখন একেবারেই নাই, কারণ আমি মনে করি যে বাংলাদেশে কিন্তু এখন 18 কোটি ফটোগ্রাফার, কারণ প্রত্যেকের হাতেই ক্যামেরা আছে, একটা করে মোবাইল আছে, সে নিজের ছবি তুলছে। যখন সে সেজে থাকলো, সুন্দর দেখা যাচ্ছে, তখন একটা ছবি তুলে রাখলো, সেই ছবিটা তার পোর্টফোলিওতে রাখলো, রেখে ওইটাই তার পোর্টফোলিও হিসেবে তৈরি হয়ে গেছে। এটা আগেকার সময় যখন আপনার শুরুতে তখন এটা ছিল না, তখন এটা ছিল না। তখন কিন্তু একটা মডেল বা একটা আর্টিস্ট সে আসলে কোন ফিল্ডে কাজ করতে চায়, সে কি পারফর্মিং আর্টে কাজ করতে চায় নাকি সে গ্ল্যামার ফিল্ডে কাজ করতে চায়, তখন সেইভাবে আমরা তাকে প্রস্তুত করতাম। প্রস্তুতের বিষয় হচ্ছে তার মেকআপ, তার গেট আপ, তার অঙ্গভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজ, এইগুলো আমরা একটা ছেলে বা একটা মেয়েকে মানে সারা দিন বসে তাকে বিভিন্নভাবে ভেঙে তার বিভিন্ন রূপ আমরা বের করে আনার চেষ্টা করতাম। সেই রূপগুলো, তার বিভিন্ন অ্যাঙ্গেলগুলো, তার বিভিন্ন এক্সপ্রেশনগুলো তারা বা বিভিন্ন আপনার অ্যাড ফার্মগুলো বা ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে তারা সাবমিট করতো।
আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাই, যেটা হচ্ছে পারিবারিক বিষয়। যেহেতু আপনি ফটোগ্রাফিতে এসেছেন, আসার পরে আপনার পরিবার বা পরিবারের যেহেতু সন্তান যারা রয়েছেন বা পরিবারের সবাই আসলে কতটুকু সাপোর্ট করেছে বা তারা কতটুকু মেনে নিয়েছে যে ফটোগ্রাফি আসলে ভালো করবে? আমি ফটোগ্রাফি করতাম, এটা আমার পরিবারের সবাই খুব পজিটিভলি নিয়েছে। আর সত্যি কথা কি, ফটোগ্রাফিটা একটা এক্সপেন্সিভ প্রফেশন, কারণ আপনাকে ক্যামেরা, ইকুইপমেন্ট, আর আগে তো ধরেন একটা ফিল্ম লোড করা মানে, আমি 90-এর দশকের কথা বলছি, তখন একটা ফিল্ম লোড করলে পরে 350 থেকে 400 টাকা লাগতো আমার ফিল্মটা আউটপুট নিতে। এবং একটা ছবি তুলে যেমন আমরা এখন খুব সহজেই ছবিটা দেখতে পাই, তখন কিন্তু আমরা একটা ছবি তুলে 3 দিন, 4 দিন, 5 দিন পরে আমরা ছবিটা দেখতাম, কারণ এটাকে ডেভেলপ করে প্রিন্ট করে তারপর আমাকে দেখতে হতো। আর এখন তুললাম, দেখলাম, ভালো লাগছে না, আবার চেঞ্জ করলাম। কিন্তু তখন কিন্তু এই সুযোগটা ছিল না। এই যে ছবি তুলে দেখার যে একটা আকাঙ্ক্ষা, নিজের ছবি বা দেখতে তো সবারই খুব ভালো লাগে। পরিবারের সবাই দেখতো যে আমি খুব ভালো করে তাকে উপস্থাপন করতে পারছি, তাকে দেখাতে পারছি, যে কারণে শুরুতে তারা আমাকে খুব সাপোর্ট দিয়ে গেছেন। পরবর্তীতে যখন আমি ছবি তুলি, আমাকে অ্যাপ্রিসিয়েট করে, না ভালো একটা কাজ করছে। বাট সমস্যাটা হলো তখন যখন আমি ফটোগ্রাফিটাকেই প্রফেশন হিসেবে নিতে গেলাম, যে এইটা করে আমি আমার জীবন ধারণ করব। তখন সেই সময়ের প্রেক্ষাপটে ফটোগ্রাফি করে জীবন ধারণ করাটা খুবই চ্যালেঞ্জিং ছিল, কষ্টকর ছিল, এবং এটা আনবিলিভেবল যে একটা ছেলে ফটোগ্রাফি করে তার জীবন জীবিকা, তার ছেলে মেয়ে, সংসার, এগুলো সে কিভাবে সম্ভব। তখন আসলে ফ্যামিলি থেকে কিছুটা বাধার সম্মুখীন হয়েছি আমি, যে না 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 না, তুমি এটা না করে তুমি অন্য একটা জব করো, ভালো একটা জব করো, বা বিসিএস দাও, বা করো। কিন্তু এইটা দিয়ে তুমি কিভাবে, এখন হয়তো তোমার মনে ভালো লাগা আছে, কিন্তু এটা দিয়ে তো তুমি জীবন পার করতে পারবে না। তো যে কারণে প্রফেশন হিসেবে নেওয়ার ক্ষেত্রে আমার ফ্যামিলি থেকে কিছুটা দ্বিমত ছিল, বাট আমি সেটা খুব স্বল্প সময়ের মধ্যে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে না, আমি ফটোগ্রাফি করে আমার জীবন ধারণ করতে পারবো। একটু বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে ফটোগ্রাফির ভালো কি কি দিক রয়েছে? ফটোগ্রাফির সব কিছুই ভালো, কোনো কিছুই খারাপ না। কারণ আপনি যখন, প্রত্যেকটা মানুষই কিন্তু একজন ফটোগ্রাফ, কারণ আপনার চোখ দিয়ে যখন আপনি দেখছেন, সেটা কিন্তু ছবিই দেখছেন। এখন ফটোগ্রাফার এবং একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা হচ্ছে, আপনি সব কিছু দেখছেন, আর একজন ফটোগ্রাফার সব কিছু দেখে সেখান থেকে পার্টিকুলার কিছু কিছু জিনিস অন্যদেরকে দেখানো। একজন সাধারণ মানুষ যখন একটা ছবি দেখে, আরে এটা তো আমার আশেপাশে তো সবসময় চলছে, আমি দেখছি, কিন্তু এমনভাবে তো আমি দেখিনি। তো যে কারণে মানুষের থাকে দুটো চোখ, ফটোগ্রাফারের থাকে অজস্র চোখ, একাধিক চোখ, মানে দুয়ের অধিক চোখ। কারণ ফটোগ্রাফাররা যে জিনিসটা দেখতে পায়, একজন আলোকচিত্রী যে জিনিসটা দেখতে পায়, সেই জিনিসটা সাধারণ মানুষের আশেপাশেই থাকে, কিন্তু তারা দেখতে পায় না। ফটোগ্রাফারের মাধ্যমে সেই জিনিসটা দেখানো হয়। ফটোগ্রাফার বাইরে আপনি আরেকটা বিষয় যেটা কাজ করেন, না মানে শিল্পকলাতে যেটা কাজ করেন বা নাট্যকলায় কাজ করা হয়, এই আসলে এই দিকটাতে আসা বা কেন আসলে? আসলে ফটোগ্রাফি যেমন আমার একটা ভালো লাগা, একটা মানুষের দুটো সন্তান থাকে না, তো আমি মনে করি যে আমার দুটো সন্তান, একটা হচ্ছে আমার থিয়েটার, আর একটা হচ্ছে আমার ফটোগ্রাফি। দুটো সন্তানকে আসলে আমি সমানভাবে দেখি, বাট ফটোগ্রাফিটাকে আমি পেশা হিসেবে নিয়েছি, আর পারফর্মিং আর্টটাকে আমি পেশা হিসেবে নিইনি। আমার ফ্যামিলিতে ছোটোবেলা থেকেই আসলে কালচারাল একটা এনভায়রনমেন্ট ছিল, কালচারাল একটা এনভায়রনমেন্টের মধ্য দিয়ে আমি বড় হয়েছি। আমার বাসায় গানের শিক্ষক ছিলেন, আমার বড় বোনেরা গান শিখতেন, নাচ শিখতেন, আমিও গানের শিক্ষকের কাছে বিভিন্ন সময় গান শেখার চেষ্টা করেছি। বাট সবাইকে দিয়ে সব কিছু হয় না, কিন্তু ওই যে কালচারাল একটা যে টোন, সেই টোনটা আমার মধ্যে আসলে ছোটোবেলা থেকেই ঢুকে রয়েছে। যখন হাই স্কুলে পড়া শুরু করলাম, তখন স্কুলের বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতাম। আস্তে 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 তারপরে যখন ঢাকায় চলে আসলাম, ঢাকায় চলে আসার পরে মনে হলো যে থিয়েটারে যোগ দিই। তখন আমি 94-এ এসে আসলে থিয়েটারে যোগ দিই। আমার থিয়েটারের দলটার নাম হচ্ছে নাট্যধারা, এবং সেই 94 থেকে আজ অবধি আমি এই সংগঠনটার সঙ্গেই যুক্ত আছি। মানে আমি আসলে, থাকে না একটা থিয়েটারের অনেকগুলো দিক থাকে, স্ক্রিপ্ট রাইটিং, অ্যাক্টিং, সেট ডিজাইন, লাইট ডিজাইন, ডিরেকশন, কস্টিউম ডিজাইন, অনেক কিছু থাকে। তো আমি আসলে অতটা মেধাবী না। হ্যাঁ, আমি চেষ্টা করেছি যে শুধু অ্যাক্টিংটা এবং সাংগঠনিক কাজগুলো করার চেষ্টা করেছি আমি। তো ওই সময় থেকে শুরু করে এই পর্যন্ত আমি
অজস্র মঞ্চ নাটক এবং পথনাটকে অভিনয় করেছি। এবং এই মঞ্চ নাটক এবং পথনাটক নিয়ে আমি দেশের বিভিন্ন জায়গায় শো করেছি, দেশের বাইরে শো করেছি, দেশের বাইরের বিভিন্ন ড্রামা ফেস্টিভ্যাল ছিল, সেই ফেস্টিভ্যালগুলোতে অ্যাটেন্ড করেছি। তো এটা আসলে আমার ভালো লাগার আরেকটা দিক। আমি মনে করি যে ফটোগ্রাফি এবং থিয়েটার দুটো আসলে একই সুতোয় গাঁথা। কারণ হচ্ছে দুটোই সৃজনশীল কাজ, দুটোই মানে আপনাকে কালচারালি আপনি ডেভেলপ হলে পরে আসলে দুটো কাজ করতে পারবেন। একটা ফটোগ্রাফার কিন্তু মানে সে যদি মননে যদি সে সংস্কৃতি মনা না হয়, তার জন্য ফটোগ্রাফি করাটা অনেক কঠিন। কারণ সাধারণ মানুষ থেকে ফটোগ্রাফারকে আপনি আলাদা করবেন কিসে, কিভাবে? এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা তো কোম্পানি একটা বানায়নি, হাজারটা বানিয়েছে। তো এই ক্যামেরা দিয়ে আমিও ছবি তুলছি, আরেকজনও ছবি তুলছে। তা তার ছবি আর আমার ছবি তো এক না, তার ছবি অনেক ভালো হচ্ছে, আমার ছবি খারাপ হচ্ছে। তো এই ক্যামেরাই যে যদি শুধু ছবি তোলার উপকরণ হয় তাহলে তো সবার ছবি একই রকম হতো। এইখানে পার্থক্যটা তৈরি হয় হচ্ছে আপনার মস্তিষ্কে, আপনি আসলে কিভাবে দেখবেন। তো সেই মস্তিষ্ক বিল্ড আপ করার ক্ষেত্রে, সেই মস্তিষ্কের ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে মানে সংস্কৃতি চর্চাটা অনেক জরুরি বলে আমি মনে করি। যে কারণে আমার ফটোগ্রাফি এবং আমার সংস্কৃতি চর্চা কখনো একটা আরেকটাকে কখনো ডিস্টার্ব করেনি বা সমস্যা তৈরি হয়নি। আমি দুটোকে সমানভাবে চালিয়ে যেতে পেরেছি। সর্বোপরি আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে ফটোগ্রাফি বা এই থিয়েটার করে কতটুকু আপনি সফলতা পেয়েছেন? সফলতা মানদণ্ড আসলে আমি ওইভাবে হিসাব করিনি। একজন মানুষ কিসে সফল হয় আর কিসে ব্যর্থ হয় সেই স্কেলটা আসলে আমার কাছে নেই। আমি মনে করি একজন মানুষ সৎ, সুন্দর চিন্তা, সুন্দরভাবে বাঁচবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রত্যেকটা জিনিস পরিবেশের সঙ্গে সে নিজেকে সুন্দরভাবে খাপ খাওয়াতে পারলেই সে আসলে সফল। আমার কাছে সফলতা মানে এই না যে আমার ঝুলিতে 10টা অ্যাওয়ার্ড আছে, আমার 10টা ফ্যাক্টরি আছে, আমার 10 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে। এটা কিন্তু আমার কাছে সফলতার মানদণ্ড নয়। আমার কাছে সফলতার মানদণ্ড হচ্ছে যে সে মানুষ হিসেবে কতটা সঠিক।